শুরুর দৃশ্যেই একজন ব্যক্তিকে দেখা যায় যার নাম মিলো স্ট্যানফিল্ড, যিনি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা এএসডিতে ভুগছেন। তাকে নিউ জার্সির একটি রাস্তায় দাঁড়িয়ে পাশের ফুলের দোকানে ফুল কিনায় ব্যস্ত থাকা একজন মহিলার উপর নজর রাখতে দেখা যাচ্ছে। পাশাপাশি তিনি তার আশেপাশে ঘটে যাওয়া ঘটনাগুলির সময়, গতিবিধি ইত্যাদি সম্পর্কিত কিছু জটিল গণনাও করছেন বলে মনে হচ্ছে। মিলো একটি যাত্রীবাহী বাসের আগমন, একটি গর্ত, কফি পানরত একজন স্ট্রিট আর্টিস্ট এবং দ্রুত গতিতে ছুটে আসা একজন সাইকেল আরোহীর গতিবিধি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলেন। এই পর্যবেক্ষণগুলো অনুসরণ করে সে রাস্তা পার হন এবং খুব সূক্ষ্মভাবে গর্তের পাশে থাকা একটি ডাকবাক্সের উপরে একটি কলম এমনভাবে খাড়া করে রাখেন যেন এর কিছুক্ষণ পরেই তার পরিকল্পিত চেইন রিঅ্যাকশনটি শুরু হয়। একটু পরেই দেখা যায় একটি ট্যাক্সি পানি ভর্তি একটি গর্তের উপর দিয়ে ছুটে যায় এবং কলমটির উপর সেই পানির ছিটা গিয়ে লাগে, যার ফলে কলমটি মাটিতে পড়ে যায়। ঘটনাটি স্ট্রিট আর্টিস্টের দৃষ্টি আকর্ষণ করে। তারপর তিনি কলমটি তুলে নেওয়ার জন্য এগিয়ে আসতে থাকেন এবং কলমটি তোলার জন্য নিচু হন। ঠিক সেই মুহূর্তে দ্রুত গতিতে ছুটে আসা সাইকেল আরোহী স্ট্রিট আর্টিস্টের সাথে ধাক্কা খায়, যার ফলে স্ট্রিট আর্টিস্ট পড়ে যান ডাকবাক্সের উপর আর সাইকেল আরোহী পড়ে যান কাছের ফলের দোকানের উপর। রাস্তায় একটা বিশৃঙ্খলা দেখা দেয়, যার দরুন বাস চালক সহ সকলের মনোযোগ সেই দিকে চলে যায়। ফলস্বরূপ বাস চালক ট্রাফিক সিগন্যালের লাল হয়ে যাওয়াটা টের পান না এবং তখনই শুরুতে ফুল কিনায় ব্যস্ত থাকা একজন মহিলার কথা বলেছিলাম না, যার উপর মিলু নজর রাখছিল, তিনি একটি ফুলের তোড়া কিনে রাস্তা পার হচ্ছিলেন এবং রেড লাইট মিস করায় বাসটি মহিলাটিকে ধাক্কা দিয়ে বসে এবং ঘটনাস্থলেই মহিলাটির মৃত্যু হয়। মিলু তার পরিকল্পনা যে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে তা নিশ্চিত করার পর ডানে বাঁয়ে না তাকিয়ে সোজা ঘটনাস্থল থেকে চলে যায়। এরপর সিন কাট হয়ে চলে যায় একজন এফবিআই স্পেশাল এজেন্টের দিকে, যার নাম অলিভিয়া ডানহাম। তিনি হোমল্যান্ড সিকিউরিটির প্রান্তিক বিভাগে কাজ করেন। তিনি বিশেষ করে প্যারানর্মাল ঘটনাবলী পর্যবেক্ষণে যথেষ্ট দক্ষ। মাথায় আঘাতের কারণে দীর্ঘদিন তিনি কর্মবিরতিতে ছিলেন। অনেকদিন পর অলিভিয়া আবার কাজে ফিরেছেন। সদর দপ্তরে প্রবেশ করার সাথে সাথেই ডিপার্টমেন্ট সুপারভাইজার চার্লি তাকে অভ্যর্থনা জানান। ইতোমধ্যে সংস্থার প্রধান ওয়াল্টারনেট বিশপ অলিভিয়ার ফিরে আসা সম্পর্কে একজন ল্যাব সহকারী ফিলিপ ব্রয়েলসের সাথে কথা বলছেন। ফিলিপ বলেন যে এ মেয়ে আসল অলিভিয়া নয়, তার নাম ফক্সলিভিয়া। তিনি অবিকল অলিভিয়ার নকল এবং তারা তাদের ডিপার্টমেন্টে অবিকল অলিভিয়ার মতো দেখতে এমন একজনকে পেয়ে খুশি, কিন্তু তাকে তাদের উদ্দেশ্য হাসিলে ব্যবহার করা যাবে কিনা তা নিয়ে তারা চিন্তিত। এখানে এটা পরিষ্কার যে অফিসের ভিতরে থাকা অলিভিয়া আসল ব্যক্তি নন। সে আসলে অন্য ইউনিভার্স থেকে নিয়ে আসা অলিভিয়ার কপি, যাকে আসলটির জায়গা পূরণ করার জন্য আনা হয়েছে। এরপর ওয়াল্টারনেট তার উদ্দেশ্য পরিষ্কার করেন এবং জানান যে ঠিক কী কারণে তিনি ফক্সলিভিয়াকে এই পৃথিবীতে এনেছেন। তিনি মূলত ফক্সলিভিয়ার মধ্যে আসল অলিভিয়ার স্মৃতি স্থাপন করতে চান এবং তিনি দাবি করেন যে ফক্সলিভিয়াই একমাত্র ব্যক্তি যাকে এই পৃথিবীর রুলস অনুসারে যদি কেউ তাকে বিপদে ফেলতে চায় তবে সে ব্যর্থ হবে। ওয়াল্টারনেট আসলে দেখতে চাচ্ছেন কিভাবে অলিভিয়া ওইটা করে বা আসলেই করতে পারবে কিনা। এর জন্য তিনি বলেন যে তাদের অবশ্যই তাকে বিশ্বাস করাতে হবে যে সে এখানেই আছে। ফিলিপ ওয়াল্টারনেটকে জিজ্ঞাসা করে যদি তার নতুন পরিচয় টিকতে না পারে তাহলে কি হবে, যার জবাবে ওয়াল্টারনেট উত্তর দেন যে এরপর থেকে তার আর প্রয়োজন হবে না। এরপর চার্লি ডিপার্টমেন্টের সবাইকে আপাত দৃষ্টিতে এলোমেলো বাস দুর্ঘটনা সম্পর্কে অবহিত করেন এবং বলেন যে এই ঘটনা এই সপ্তাহে দুবার ঘটেছে, প্রতিটি ক্ষেত্রেই ভুক্তভোগী মারা গেছেন। তারপর সে তার টিমকে তদন্ত করার জন্য ঘটনাস্থলে যাওয়ার আগে সাবধান থাকতে বলেন। কিছুক্ষণ পরে এফবিআই টিম দুর্ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার ক্লু খুঁজে বের করার জন্য প্রত্যেকে ছড়িয়ে ছিটিয়ে আলাদা হয়ে যায়। তদন্তটি লিঙ্কন লি নামে আরেকজন এফবিআই এজেন্টের নেতৃত্বে পরিচালিত হচ্ছে, যার মুখ পোড়া দাগের কারণে নষ্ট হয়ে গেছে বলে মনে হচ্ছে। চার্লি মৃতদেহটি পরীক্ষা নিরীক্ষা করেন এবং তার আঙুলের ছাপ ব্যবহার করে লাশের আরও বিস্তারিত বিবরণ উদ্ধার করেন। অবশেষে সে জানতে পারেন যে মৃত মহিলাটির নাম জুলিয়ান ফস্টার। অন্যদিকে অলিভিয়া বাস ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। বাস ড্রাইভার এই ঘটনায় পুরোই হতবাক, কারণ তিনি তার জীবনে এখন পর্যন্ত কোনো পাখি বা প্রাণীকে আঘাত করেননি, মানুষ তো দূরের কথা। একই সাথে এজেন্টটি বাতাসের বেগ, জলবায়ু, পরিবেশ ইত্যাদি কারণে ঘটনাগুলো ঘটছে কিনা সেসব পরীক্ষা করতে থাকেন, কিন্তু কিছুই খুঁজে পান না। তবে ঘটনাস্থলে সে আগের ঘটনায় ঘটনাস্থল থেকে উদ্ধার করা একটি কলমের মতো হুবহু আরেকটি বল পয়েন্ট কলম দেখতে পান।
প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ শেষে অলিভিয়া এজেন্টলির কাছে আবার ফিরে আসেন এবং তাকে বলেন যে একজন লোকাল আর্টিস্ট কলমটি তোলার জন্য নিচু হয়েছিলেন এবং তখন একজন সাইকেল আরোহীর সাথে তিনি ধাক্কা খান এবং দুইজন দুই দিকে পড়ে যান। এই কথা শুনে এজেন্টলি অনুমান করেন যে এই কলমটি মূলত মূল উপাদান, যা ঘটনাগুলো ঘটার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করছে, যা শেষ পর্যন্ত খুনির টার্গেট করা ব্যক্তিকে মৃত্যুর দিকে পরিচালিত করছে। পরের দিন গোয়েন্দা সদর দপ্তরে এজেন্টলি এবং চার্লি 2 দিনের মধ্যে ঘটে যাওয়া বাস দুর্ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা তা খুঁজে বের করার চেষ্টা করছেন। এজেন্টলি 2টি দুর্ঘটনার ছবিতে একই বল পয়েন্ট কলম দেখতে পান, যা তাকে আরো নিশ্চিত করে যে কেউ একজন ঘটনাটির একটি ধারাবাহিক শৃঙ্খলা তৈরি করছেন। এরপর তারা ফ্রিঞ্জ এজেন্সির একজন গণিতবিদ অ্যাস্ট্রিডের সাথে কথা বলতে যান এবং তাকে ঘটনাগুলি সম্পর্কে জানান। তবে তিনি দাবি করেন একজন মানুষের পক্ষে ঘটনাবলীর ধারাবাহিকতা বজায় রেখে পরপর 2 বার নিজের মতো করে ঘটনা ঘটাতে পারা প্রায় অসম্ভব বিষয়। তাদের তর্কের মাঝে আরেকটি অনুরূপ বাস দুর্ঘটনা ঘটে, যা অ্যাস্ট্রিডকে হতবাক করে দেয়। এফবিআই এজেন্টরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যান এবং দেখতে পান যে এবার ভুক্তভোগী এখনো বেঁচে আছেন। পথচারীদের জিজ্ঞাসাবাদ করার পর তারা জানতে পারেন যে হঠাৎ একটি কুকুর রাস্তা পার হয়ে যায়, যার ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ঠিক তখনই অলিভিয়া লক্ষ্য করেন যে সেই একই রকম একটি বল পয়েন্ট কলম রাস্তায় গড়িয়ে পড়ছে, যা দেখে তার আর বুঝতে বাকি থাকে না যে ঘটনার ধারাবাহিকতা এখনো শেষ হয়নি। সে চারপাশে তাকায় এবং উপরের দিকে খেয়াল করে দেখেন যে একটি সেতু থেকে কেউ একজন নিচের দিকে তাকিয়ে আছেন। অলিভিয়ার তাকে সন্দেহ হয়। কিছুক্ষণ পরে ইয়ারবাড পরা একজন লোক রাস্তা পার হওয়ার জন্য এগিয়ে যায়, কিন্তু হঠাৎ করেই আসন্ন একটি অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয় এবং সাথে সাথেই ব্যক্তিটির মৃত্যু হয়। অলিভিয়া বুঝতে পারেন যে তার সন্দেহ সঠিক। অলিভিয়া তার টিমের সবাইকে সতর্ক করে দেন এবং মিলোকে ধরার জন্য তার দিকে দৌড় শুরু করে দেন। এটা দেখে মিলো তাৎক্ষণিকভাবে আরো কিছু ঘটনা গণনা শুরু করে এবং সেতু থেকে একটি সাইকেল ছুঁড়ে ফেলে দেয়। এর ফলে একটি বাস তার গতিপথ পরিবর্তন করে এবং ওভারহেড ব্রিজের ঠিক নিচ দিয়ে গাড়িটি চালাতে বাধ্য হয়। অলিভিয়া তার দিকে বন্দুক তাক করে এগিয়ে আসতে থাকে এবং তাকে আত্মসমর্পণ করতে বলেন, কিন্তু মিলো আত্মসমর্পণের পরিবর্তে সেতু থেকে লাফ দিয়ে বসে এবং বাসের ছাদের উপর গিয়ে পড়ে এবং সেখান থেকে অলিভিয়ার দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পর মিলো বাড়ি ফিরে দেখে যে তার বোন ম্যাডেলিন তার জন্য চিন্তিত। সে তাকে বলে যে হাসপাতাল থেকে তার কাছে অসংখ্য ফোন আসছে, কিন্তু সে তার কোনো কথাই কর্ণপাত করছে না। তারপর তার বোন তাকে আত্মসমর্পণ করতে রাজি করানোর চেষ্টা করেন, দাবি করেন যে সে অতিরঞ্জিত করে ফেলছে। তবে মিলু তার কর্মকাণ্ডের পূর্বাভাস নেয় এবং তার বাক্য সম্পূর্ণ হওয়ার পর কার্যকরভাবে তাকে চুপ করিয়ে দেয়। কিছুক্ষণ পরেই ম্যাডেলিন তাকে একটি ছোট প্লাস্টিকের ঘোড়ার খেলনা দেখায়, যা তাদের মায়ের কাছ থেকে পাওয়া একটি স্মৃতি। এতে সে অস্বস্তি বোধ করতে থাকে এবং অন্যত্র চলে যায়, এই বলে যে এটা এখন অপ্রাসঙ্গিক। অন্যদিকে এজেন্টলিকে তার নিয়মিত ত্বক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বান চেম্বারে প্রবেশের আগে সে অলিভিয়াকে 3 জন ভুক্তভোগীর মধ্যে মিল খুঁজে বের করার দিকে জোর দিতে বলেন। তার নির্দেশ অনুযায়ী অলিভিয়া সদর দপ্তরে ফিরে আসেন এবং দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলতে শুরু করেন। কিছুক্ষণ নিরীক্ষণ শেষেই তিনি দেখতে পান যে 3 জন ভুক্তভোগীর সাথেই একটি সুনির্দিষ্ট মেডিকেল সেন্টারের সম্পর্ক আছে। দুর্ঘটনায় মারা যাওয়া প্রত্যেকেই কোনো না কোনোভাবে এই মেডিকেল সেন্টারটির সাথে জড়িত ছিলেন। সে তার এই আবিষ্কারটি চার্লির সাথেও শেয়ার করেন এবং দুজনেই তৎক্ষণাৎ এই মেডিকেল সেন্টারের উদ্দেশ্যে বের হন। সেখানে পৌঁছানোর পর অলিভিয়া লক্ষ্য করেন যে কয়েকজন রোগী একটি টেবিলে বসে সেই বল পয়েন্ট সাদৃশ্য কলম ব্যবহার করছেন, যেটি তিনি প্রতিটি দুর্ঘটনাস্থলে দেখতে পেয়েছিলেন। এই রোগীগুলো ডিজিটাল ডিভাইসগুলোর সাথে মানিয়ে নিতে অক্ষম। পরে তারা ডাক্তার লেভিনের সাথে দেখা করেন, যিনি উক্ত হাসপাতালের হেড। তিনি বাস দুর্ঘটনায় শিকার 3 জনকেই চিনতে পারেন। ভুক্তভোগীদের সম্পর্কে ডিটেলস জানানোর পর ডক্টর লেভিন জানান যে যারা মারা গেছেন তাদের প্রত্যেকেই এই হাসপাতালে মানসিকভাবে প্রতিবন্ধী রোগীদের বুদ্ধিমত্তা বৃদ্ধির জন্য কাজ করতেন এবং এ সম্পর্কিত বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতেন। ডাক্তার লেভিন একটি ডিসপ্লেতে তার বিভিন্ন রোগীদের ভিডিও ফুটেজও দেখায়, যেখানে অলিভিয়া মিলুকেও দেখতে পান। তখন সাথে সাথেই অলিভিয়া তার সম্পর্কে ডাক্তার লেভিনের কাছে জানতে চান এবং ডাক্তার লেভিন উত্তর দেন যে মিলু তাদের একজন রোগী, যাকে নিয়ে একই ধরনের এক্সপেরিমেন্ট করা হয়েছিল এবং পরীক্ষা শেষে তার আইকিউ দ্রুত বৃদ্ধি পেয়েছিল। তিনি আরো বলেন যে মিলুকে তার বোনের তত্ত্বাবধানে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং পরীক্ষামূলক প্রক্রিয়াটি বিপরীত দিকে পরিচালিত করে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য একটা নির্দিষ্ট সময় পর যেন পুনরায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয় সে কথা বলে দেওয়া হয়েছিল। কিন্তু এখন সে তাদের ডাকে সাড়া দিচ্ছে না এবং যারা তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তাদের সবাইকে সে হত্যা করছে। মিলুর বোনের কথা শোনার পর এফবিআই এজেন্টরা মিলুর বোনের সাথে দেখা করতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের অজান্তেই মিলু অলিভিয়ার উপর কড়া নজর রাখছে,
তার প্রতিটি গতিবিধি লক্ষ্য করছে এবং তার পরবর্তী পদক্ষেপের পূর্বাভাস নোট করছে। পরে চার্লি এবং অলিভিয়া মিলোর বাড়িতে পৌঁছায়, যেখানে ম্যাডেলিন তাদের স্বাগত জানায়। তারা তাকে মিলোর অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু সে দাবি করে যে সে তার অবস্থান সম্পর্কে কিছুই জানে না। সে কিছু লুকাচ্ছে বুঝতে পেরে এজেন্টরা তাকে তার অপরাধ সম্পর্কে এবং তাকে মুক্তভাবে ঘোরাফেরা করতে দেওয়াটা কতটা বিপজ্জনক তা সম্পর্কে বলেন। চার্লি যখন মিলোর ঘরটি অনুসন্ধান করতে যায়, তখন অলিভিয়া তার প্রয়াত বোনের কথা শেয়ার করেন। তারা কিভাবে একে অপরের যত্ন নিত তা প্রকাশ করেন। এটি ম্যাডেলিনকে তার ভাই সম্পর্কে আরো বিস্তারিত জানাতে যথেষ্ট কাজে দেয়। সে ব্যাখ্যা করে যে মিলো অসংখ্য ঘটনার ফলাফল খুব সূক্ষ্মভাবে ভবিষ্যৎবাণী করতে সক্ষম এবং সে মিলোর একাগ্রতা ভাঙতে পারে কেবল খেলনা ঘোড়াটি দেখিয়ে। অলিভিয়া জানান যে তারা বেসামরিক নাগরিকদের পাশাপাশি মিলোর নিরাপত্তার জন্য চিন্তিত। অলিভিয়া এই বলে অবশেষে তাকে রাজি করাতে সক্ষম হন এবং তিনি তার জানা সবকিছু প্রকাশ করতে থাকেন। এরপর ম্যাডেলিন তাকে একটি চিরকুট দেয়, যেখানে মিলো বর্তমানে যে হোটেলে অবস্থান করছে তার অবস্থান উল্লেখ করা হয়। এরপর অলিভিয়া এবং চার্লি মিলোকে কিভাবে বন্দী করা যায় সেই সম্পর্কে অ্যাস্ট্রিডের সাথে পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তবে তারা শীঘ্রই বুঝতে পারেন যে সব ধরনের পরিকল্পনাই ব্যর্থ হবে, কারণ সে তাদের প্রতিটি পদক্ষেপের পূর্বাভাস দিতে পারে। ফলস্বরূপ তারা কোনো ব্যাকআপ ছাড়াই সরাসরি হোটেলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ইতোমধ্যে মিলোকে দেখা যায় যে সে তার হোটেল রুম থেকে জানালা দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে এবং আগামী কয়েক মিনিটের মধ্যে ঘটতে থাকা পরিস্থিতি কল্পনা করতে থাকে। তার দক্ষতা দিয়ে সে ভবিষ্যৎবাণী করে যে অলিভিয়া এবং চার্লি শীঘ্রই আসবে এবং তারা তাকে ধাওয়া করবে। সে আরো হিসাব করে যে সে অলিভিয়াকে প্রলুব্ধ করে এমন একটি স্থানে নিয়ে যেতে পারে যেখানে বাতাস খুব হালকা এবং তাকে ধাওয়া করতে গিয়ে সিমেন্টের ইটের বোঝার নিচে ফেলে অলিভিয়াকে পিষে ফেলতে পারবে। সে ঠিক যেমন ভবিষ্যৎবাণী কল্পনা করেছিল সে অনুযায়ী তারা দুজন হোটেলে এসে পৌঁছায় এবং মিলোকে রাস্তায় তাদের জন্য অপেক্ষা করতে দেখে। তারপর মিলো কনস্ট্রাকশন সাইটের দিকে দৌড় শুরু করে আর এজেন্টরা দৌড়ে তার পিছু নিতে থাকে। অলিভিয়া অন্য ইউনিভার্সের বাসিন্দা হওয়ায় এখানকার সতর্কতা সংকেত সম্পর্কে অবগত ছিল না, তাই সে রেসপিরেটর লাগানোর জন্য থামার পরিবর্তে এর মধ্য দিয়ে দৌড় শুরু করেন। এটি আসলে মিলোর হিসাব নিকাশকে ভুল করে দেয়। এছাড়াও সে সিমেন্টের তৈরি ইটের স্তূপ এড়িয়ে চলে, যা মিলো ধরে নিয়েছিল যে এটি তাকে পিষে ফেলবে। মিলো তার হিসাব ভুল হতে দেখে হতবাক হয়ে যায় এবং শেষ পর্যন্ত তার হাতে ধরা পড়ে যায়। এই সময়ে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে অলিভিয়া প্রায় শ্বাসরোধ হওয়ার উপক্রম, কিন্তু সৌভাগ্যবশত চার্লি ঠিক সময়ে সেখানে এসে উপস্থিত হয় এবং তাকে শ্বাস প্রশ্বাসের যন্ত্র দিয়ে সাহায্য করে। এই ঘটনার পর চার্লি অলিভিয়াকে জিজ্ঞাসা করে কেন সে রেসপিরেটর লাগাতে থামেনি, যার উত্তরে সে বলে যে সতর্কতার চিহ্নটি চিনতে পারেনি। এরপর অলিভিয়া মিলোর বোন ম্যাডেলিনকে হাসপাতালে নিয়ে আসে, যেখানে মিলোকে একটি সুপার কম্পিউটারের সাথে যোগাযোগ করতে দেখা যায়। ডাক্তারের মতে আইকিউ বর্ধক ওষুধটি মিলোর মস্তিষ্কে এতদিন ধরেই রয়েছে যে তা এখন তার মস্তিষ্কে স্থায়ীভাবে সেট হয়ে গেছে। এখন কোনো পদ্ধতি অবলম্বন করে তাকে আর আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়। এখন তার মন এতটাই উন্নত হয়ে গেছে যে কেবল যন্ত্রই তার চিন্তা ভাবনা বুঝতে পারে। এই খবরে দুঃখ পেয়ে ম্যাডেলিন ঘরের ভিতরে তার ভাইয়ের নিকটে যায় এবং খেলনা ঘোড়াটি তার ভাইয়ের সামনে রেখে চলে আসে। সেদিন সন্ধ্যায় অলিভিয়া তার ঘরে থাকাকালীন তার প্রেমিক পিটারের দর্শন লাভ করে, যে কিনা অন্য এক ইউনিভার্সের বাসিন্দা। সে তাকে জানায় যে সে এই মহাবিশ্বের বাসিন্দা নয়। তার দাবির সমর্থনে তিনি স্মরণ করিয়ে দেন যে এই পৃথিবীর নিয়ম সম্পর্কে তার জ্ঞানের অভাব আছে, যার কারণে তার জীবন বেঁচে গিয়েছিল। তার মতে যদি সে পৃথিবীর নিয়ম অনুযায়ী সতর্কীকরণ চিহ্নগুলি চিনতে পারত এবং সেখানেই থেমে যেত, তাহলে সেও মারা যেত। পিটার তাকে তার সমস্ত স্মৃতি মনে করার চেষ্টা করতে উৎসাহিত করে এবং অদৃশ্য হয়ে যায়।